হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব বেশি ভালো আছো। তোমাদেরকে স্বাগত আমার এই নতুন 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 ক্লাসে। তো আজ আমরা কি ক্লাস করতে যাচ্ছি বলো তো? তোমাদের আসলে ধারণা থাকা উচিত যে আমরা হচ্ছে ষষ্ঠ অধ্যায় কমপ্লিট করেছি অলরেডি। তো আজকে আমরা ফিজিক্স সেভেন্থ অধ্যায় থেকে শুরু করতে যাচ্ছি আমাদের ক্লাস। অর্থাৎ আজকে আমরা পড়ব সপ্তম অধ্যায়। এখন সপ্তম অধ্যায়ের কন্টেন্ট কি কি না কি নাম কি তার আগে আমরা কিছু কথা বলে নিই, যেটা তোমাদের খুব জানা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমরা আজকে সপ্তম অধ্যায় তৈরি করতে যাচ্ছি, পড়তে যাচ্ছি। তো সপ্তম অধ্যায় আমরা যখন পড়তে যাচ্ছি, আমরা প্রথমে কিছু হচ্ছে আহ আমরা করব, মানে আজকে আমরা যেহেতু প্রথম দিন, আমরা চেষ্টা করব বেসিক প্লাস সিকিউ একসাথে করার। আমরা আজকে বেসিকটাই করবো মেনলি, কারণ আমরা আমরা চেষ্টা করবো যত দ্রুত সম্ভব ক্লাসটা শেষ করে দেবো, মানে অধ্যায়টা শেষ করে দেবো, তারপর আমরা হচ্ছে বেসিকটা ক্লিয়ার করবো। আরেকটা কথা, তোমাদের অনেকেরই আমি দেখতে পাচ্ছি যে কেমিস্ট্রি এর প্রতি একটু আগ্রহ আছে। হ্যাঁ, একজন আমাকে লিখেছে যে কেমিস্ট্রি 11th অধ্যায়, একজন কমেন্ট করছে কেমিস্ট্রি 11th অধ্যায়টা আমাকে তোমাদেরকে দেখানোর জন্য। তো কেমিস্ট্রি 11th অধ্যায় খুবই কিন্তু একটা টাফ চ্যাপ্টার। এটা হচ্ছে কেমিস্ট্রি ফুল বইয়ের সবচেয়ে মারাত্মক এবং সবচেয়ে ইম্পর্টেন্ট অধ্যায়। আর তোমাদেরকে বলে দিই, তোমরা যখন ক্লাস 11 12 উঠবে, হচ্ছে কলেজে উঠবে, ইন্টারমিডিয়েট উঠবে, তখন তোমাদের ইন্টারমিডিয়েটের একটা বই থাকবে জাস্ট এই অধ্যায়ের উপরে। তো এবং একটা চ্যাপ্টার খুব বড় থাকবে, ঠিক আছে? ওইটা পড়তে তোমাদের মোটামুটি 1.5 2 মাস লেগে যাবে। আগেই হিন্দি রাখলাম। তো ওই 11 অধ্যায় পড়াবো, ওই 11th অধ্যায় পড়াতে আমাদের 1 মাস সময় লাগতে পারে। 1 মাস অনেক বলে, বেশি বলে ফেলেছে, সরি। 15 দিন লাগতে পারে হাইস্ট, 15 দিন কিংবা 20 দিন লাগতে পারে। তো ওই অধ্যায়টা অনেক জটিল। আমাদের সবকিছু একটা রুলস আছে। তো আমরা আজকে সপ্তম অধ্যায় শেষ, আগে আমরা সপ্তম অধ্যায় শেষ করে নিই। সপ্তম অধ্যায় শেষ করার পর আমরা কেমিস্ট্রিতে ঢুকি। আস্তে আস্তে ছোট ছোট পায়ে চলতে চলতে আমরা 11th অধ্যায়ে পৌঁছে যাবো। ওটা কোনো বড় ব্যাপার না। SSC 27, যাদের SSC পরীক্ষা হয়তোবা আর 4 মাস পরে, আমি তাদের জন্য দুঃখ প্রকাশ করছি, কারণ তোমাদের আমি কি পাবো? আহ, তোমরা যেন দুঃখ প্রকাশ এর জন্য করছি কারণ তোমাদের এটা প্রপার হচ্ছে না, বাট তোমরা অনেক কিছু আগে থেকে শিখে এসছো। তোমরা যখন আগে থেকে অনেক কিছু শিখে এসছো, তাই তোমাদের জন্য আমি স্পেশালি ক্লাসগুলো করাচ্ছি, যাতে তোমরা হচ্ছে এগুলো খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারো। যে তোমরা ওয়ান শট সিকিউ দেখে গেলে, MCQ দেখে গেলে। কেমিস্ট্রিতে আমরা ওইভাবেই আগাবো, হ্যাঁ ঠিক আছে? অনেক ডিপলি আমরা ঢুকবো না, কারণ তোমরা তো পড়ে এসছো। SSC 27 এর স্পেসিফিক কথা বলছি। যারা SSC 28 আছে তাদের জন্য পুরো বছর আছে আগামীটা। আমরা ওইটা নিয়ে কথা বলবো তোমাদের জন্য। SSC 28, SSC 29 যারা আছে, তোমরা মাত্র 9-এ, তোমাদের কথা আমি পরে বলবো, তোমাদের কথা এখন বলা দরকার নেই। জাস্ট SSC 27, তোমাদের উপর ফুল ফোকাসড। অ্যান্ড তোমরা SSC 27 যারা আছো, তোমাদেরকে আমি চেষ্টা করবো ফিজিক্সটা ফুল কমপ্লিট করে দেওয়ার জন্য। কেমিস্ট্রিটা আমি জানি না কি করতে পারবো কিনা। সো লেটস গো। আমরা এখন ডিপ ডাইভ করি ইন সেভেন্থ অধ্যায় অফ ফিজিক্স। ওকে, সপ্তম অধ্যায় আজকে আমরা পরে সপ্তম অধ্যায় পড়বো। তো সপ্তম অধ্যায় কি কি কন্টেন্ট থাকতেছে, মানে সপ্তম অধ্যায় কি না কি, এটা আমরা একটু, চলো একটু অ্যানালাইজ করি। তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে সপ্তম অধ্যায় অ্যাকচুয়ালি কোন কোন কাজে ব্যবহৃত, মানে সপ্তম অধ্যায় অধ্যায়টা কি। ঠিক আছে? ওকে, সো আমরা এখন সপ্তম অধ্যায় ক্লাসটা স্টার্ট করে, তাহলে ঠিক আছে? মানে আমরা ডিপ ডাইভ করে ফেলি সপ্তম অধ্যায়ের দিকে। তো সপ্তম অধ্যায়, এই যে অধ্যায়টা আছে, এটা খুবই মানে একটা বলতে পারো যে তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা অধ্যায়, কারণ এই অধ্যায় থেকে আমি দেখেছি যে প্রচুর সিকিউ আসে বোর্ডে। হ্যাঁ, তারপরে আলোর প্রতিফলন, তারপরে আলোর যে আম, আলোর প্রতিফলন যে অধ্যায়টা আছে, ঠিক আছে? তারপর তোমাদের আলোর প্রতিসরণ যে অধ্যায়টা আছে, স্থির তড়িৎ, চলতড়িৎ, ওইগুলো তো মারাত্মক। চলতড়িৎ তো মারাত্মক অধ্যায়, ওটাতে কমন তোমার থাকবে 100%। সপ্তম অধ্যায় যেটা বস্তুর উপর, আমাদের যেটা হচ্ছে আহ এদের নামটা হচ্ছে তরঙ্গ শব্দ, ঠিক আছে? তরঙ্গ শব্দ থেকে তোমাদের যে বেসিকটা দরকার, কারণ এটা থেকে মেনলি বেসিকটা দরকার। এটা তুমি যদি সিকিউ নাও দাও, হ্যাঁ সিকিউ আসে এটা থেকে 100%। আমি জানি না আসবে কিনা, কারণ আমি তো বোর্ড অ্যানালাইসিস না, তো আমি তো বোর্ড অ্যানালাইজার না, তো আমি তো বলতে পারবো না সপ্তম অধ্যায় থেকে তোমাদের সিকিউ আসবে কিনা। বাট যদি সিকিউ নাও আসে,
তোমরা এটা যদি বেসিক জেনে রাখো তোমাদের ফিউচারে অথবা তোমাদের হচ্ছে যে কলেজ লাইফে অনেক কাজে লাগবে, আমরা বলে দিলাম। তো চলো এখন সপ্তম অধ্যায় আমরা শুরু করি। তরঙ্গ শব্দ, তরঙ্গ ও শব্দ। তো এই হচ্ছে আমাদের অধ্যায় তরঙ্গ ও শব্দ। তো তরঙ্গ ও শব্দ, আমরা এই অধ্যায়ের নামটা শুনেই বুঝতে পারি এর আহ, মানে এর ভিতরে কি আছে। এর ভিতরে ডেফিনেটলি শব্দ নিয়ে কোনো কথা আছে, ওই শব্দের তরঙ্গ নিয়ে কোনো কথা আছে, ওয়েভ নিয়ে কোনো কথা আছে, ডেসিবেল টেসিবেল হার্জ নিয়ে আমাদের অনেক কথা আছে, আমরা এটুকু বুঝতে পারি। ঠিক আছে, চলো আমি তোমাদের একদম বইয়ের টপিক ধরে ধরে পড়াবো, কারণ মেন এই টেক্সট বুকে আর কিচ্ছু না। আমি যতই আজে বাজে যাই পড়ে টেক্সট বুকই সবকিছু। এখন এই টেক্সট বুকটা বুঝে বুঝে পড়তে পারলেই শেষ, আর কিছু দরকার নেই আমাদের। ওই এসএসসি তে জিপিএ 5টা পাওয়া কিন্তু কেউ আটকাতে পারবে না, আমরা অঙ্ক করতে কেউ আটকাতে পারবে না, যদি জাস্ট বইটা পড়ে বোর্ডে কটা এক্সটেনশন করে ফেলি জাস্ট। বাট জাস্ট বোর্ড এক্সটেনশন করতে গেলাম হবে না কিন্তু আমাদের, ঠিক আছে। আর আমি কখনোই ওয়ান শট ক্লাসের উপর বিশ্বাসী না, বাট এই ট্রেন্ডিং এর ডিমান্ডে এসে অথবা এই যুগের পরিবর্তন, যুগের চাহিদা এসে আমাকে ওয়ান শট ক্লাস করাতে হচ্ছে। আমি ওয়ান শট ক্লাস করাই না, আমি রেগুলার ক্লাস করাই। ঠিক না, আমি ওয়ান শট ক্লাস করতে পারি একটা অধ্যায় 5-6টা ক্লাস দিয়ে ফেলি, এটাকে ওয়ান শট ক্লাস হয় নাকি? কি বলি না বলি, যাই হোক আমি যেগুলো ওয়ান শট ক্লাস করি নাই, আমি রেগুলার একাডেমিক পড়ে পরীক্ষার আগের রাতে ওইগুলো একদম আমি নিজে পড়েছি। আমি ওয়ান শট ক্লাসও দেখি নাই, আমি ওয়ান শট পড়াও পড়িনি। আমি যা পড়েছি সারা সপ্তাহে সেগুলো নোট করে করে রেখে আমি ওগুলো রিভাইজ দিতে দিতে পরীক্ষার আগের রাতে জাস্ট পড়েছি। এটা ভালো রেজাল্ট করার একটা উপায়। অ্যান্ড টেক্সট বুক ইজ দ্য মেন ইম্পর্টেন্ট থিংস, বাট জাস্ট শুধু সৃজনশীল করলে হবে না, ওয়ান শট সৃজনশীল দেখলেই সিকো দেখলে হবে না, বেসিক জানতে হবে। বেসিক ছাড়াই দুনিয়া চলবে না তোমার। বেসিক ছাড়া তুমি কলেজ লাইফে উঠে জাস্ট কাঁদবে, জাস্ট কাঁদবে আর হায় হতাশ করবে যে আমি কোথায়, আফসোস করবে তুমি আমি কোথায় আছি, এটা বুঝবে না। কোন কুল দ্বারা পাবে না, ঠিক আছে, কোনো কোন কুল কিনারা পাবে না। যাক আমরা বেসিক থেকে শুরু করি। তো এই যে এই যে ব্যাপারটা তরঙ্গ শব্দ, এর সাথে গতির একটা কানেকশন আছে, সেটা হচ্ছে সরল স্পন্দন গতি দিয়ে একটা ব্যাপার বলা হয় যে একটা স্প্রিং কে যদি আমরা নিচে একটা একটা ভর লাগিয়ে সেটাকে ছেড়ে দেই, তাহলে দেখবে সেই স্প্রিংটা কিন্তু উপরে নিচে এবং দুলতেই থাকবে শুধু। ঠিক আছে, এই যে দুলতে থাকছে, হ্যাঁ, কিন্তু একটা কথা আছে, এই যে দুলতে থাকলো, এই দুলতে থাকাটা কিন্তু একসময় থেমে যাবে। কারণটা কি? কারণটা ঘর্ষণ। ও ঘর্ষণের কারণে একসময় দুলতে 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 থেমে যাবে। ঠিক আছে, এখন এই যে স্প্রিং এর সাথে লাগানো যে ভরটার শক্তির যে গতিশক্তি এবং বিভব শক্তির মাঝে যে বিনিময় করে, এবং এই যে মানে ব্যাপারটা হচ্ছে কি, ওই যে ঘর্ষণ যদি না থাকলে অনন্তকাল চলতেই থাকতো, অনন্তকাল জাস্ট উপর নিচ হতেই থাকতো, কিন্তু উপর নিচ তো অনন্তকাল হয় না, এটা এক সময় থেমে যায়। ঠিক আছে, তো এটা এক সময় থেমে যায়, তার কারণ কি? ওই যে ঘর্ষণ, ওই যে তো। তো এখানে আমাদের একটা ব্যাপার আছে যে হুকের সূত্র আমরা পড়েছি না, মাইনাস এফ ইকুয়াল এফ এফ কে এক্স, হুকের সূত্র, যেটা হচ্ছে গতি অধ্যায় পড়েছিলাম। তো ওটা নিয়ে আমাদের হচ্ছে সমস্যাটা থাকবে। তো যখন আমরা হুকের সূত্রটা নিয়ে কাজ করব, তো ওই যে দোলনাটা বললাম না, ওই দোলনাটার একটা দোলনকাল থাকে। একটা স্প্রিং নিচে আসছে আবার উপরে গেছে, নিচে আসে আবার উপরে গেছে, এই নিচে এসে যখন আবার উপরে গেল, একটা দোলনকাল হয়। ওই দোলনকাল বের করার নিয়ম হচ্ছে তোমাদের টি, টি ইকুয়াল রুট ওভার এম বাই কে, এম বাই কে ইন্টু হচ্ছে তোমাদের 2 পাই। বা তোমরা এটাকে 2 পাইটাকে আগে লিখলেই তোমাদের একটা সূত্র হয়ে যায়। আবার এম বাই কে কে আমরা এল বাই জি লিখতে পারি কখন? যখন স্প্রিং না হয়, সুতায় হয়। ঠিক আছে, কারণ সুতার দৈর্ঘ্য লাগবে, এল লাগবে, আর জি মহাকর্ষীয় সূত্র লাগবে আমাদের। সো ওই ওই ক্ষেত্রে আমাদের হচ্ছে এল বাই জি, মহাকর্ষণ জনিত ত্বরণ, সরি, ঠিক আছে। এটা হবে তখন টি ইকুয়াল রুট ওভার এল বাই জি ইন্টু 2 পাই, ইন্টু 2 পাই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যে সূত্র, এই দুটো সূত্র, এটা হচ্ছে দোলনকালের সূত্র। আচ্ছা, তো এই ব্যাপারটায় আমি তোমরা একটা সিম্পল একটা অঙ্ক করে দিই, এটা দিয়ে তোমরা এখনো বুঝে যাবে এই সূত্রের কাহিনীটা কি। ঠিক আছে, সেই সূত্রটা কেমন হবে? আচ্ছা, ধরো 1 মিটার লম্বা, 1 মিটার লম্বা
এই হচ্ছে 1 মিটার লম্বা একটা সুতা, এটা দিয়ে আমরা 10 গ্রাম ভরের একটা পাথর ঝুলিয়ে দিলাম, তাহলে দোলনকার কত? এটা আমাদের 1 মিটার লম্বা এবং এটা হচ্ছে আমাদের 10 গ্রাম। তাহলে আমাদের বলা আছে টিটা কত, আমাদের এল আছে, আমাদের জি কত, অভিকর্ষ আমাদের জি কত, অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার, এবং আমাদের এল আছে, আমাদের পাই তো জানি আমরা 3.1416। চলো আমরা বের করে ফেলি। তাহলে এটা হবে কত বলতো? আমরা টি ইকুয়াল লিখতে পারি √1/9.8 ইন্টু 2 ইন্টু 3.1416। সো এটাকে মান বের করে দিবে, এটা আসবে 2 সেকেন্ড। 2 সেকেন্ড হয়ে যাবে, ঠিক আছে। সো এটা দোলনকালের সূত্র ছিল, আমরা এই সূত্র দিয়ে একটা ম্যাথও করে ফেললাম, আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, রাইট। এইবার চলো, এবার তাহলে আমরা সামনের দিকে অগ্রসর হই। কোন চ্যাপ্টার নিয়ে এবার কাজ করব, মানে আমরা এখন কি পড়বো? আমরা এখন পড়বো হচ্ছে তরঙ্গ নিয়ে। আচ্ছা, এই যে দোলন করার কথা বললাম, এই দোলন করার একটা ব্যাপার স্যাপার আছে, মানে একটা ওয়েভের মতন হয়ে যায়, ঠিক আছে। তো তো আমরা একটা দশা চিনি, ঠিক আছে, যে একটা কিছুর একটা পরিণতি বা একটা দশা হয়ে যায়, যে এটা এই দশা হয়ে গেছে বা ওই দশা হয়ে গেছে। যেমন আমরা যদি একটা স্প্রিং কে ঝুলিয়ে দিই, আমরা একটা স্প্রিং কেন, আমরা অনেকগুলো হচ্ছে স্প্রিং কে এভাবে ঝুলিয়ে দিলাম, স্প্রিং এত হচ্ছে না, আচ্ছা হচ্ছে, ঠিক ঠিক আছে। So, ধরো না একটা স্প্রিং কে আমি এখানে ঝুলিয়ে দিছি, একটা স্প্রিং এর সাথে আমি একটা বস্তুকে ঝুলিয়ে দিছি। তো ও যখন বস্তুটাকে ঝুলাই দিলাম, তখন ও হচ্ছে এভাবে লাফালাফি করবে, এই স্প্রিং এর সাথে লাফালাফি করবে। তো একসময় লাফাতে প্রথমে তো নিচে আসবে একবার, প্রথমে ও একবার হচ্ছে কি হলো, ও একবার নিচে আসলো, একবার ও নিচে আসছে, এটা নিচে এসে পড়ছে। আবার কি হলো, এটা আবার আস্তে আস্তে উপর উঠতে থাকবে না, এটা আবার আস্তে আস্তে উপর উঠতে থাকবে, এটা থেকে বেশি না বাট উপর উঠতে থাকবে। একটা সময় দেখা গেল এটা থেকে বেশি উপর উঠে গেছে, তারপর দেখা গেল এটা এটা থেকে অনেক বেশি উপর উঠে গেছে। হ্যাঁ, দেখো তো, বুঝতে পারতেছো কিনা? আমরা স্প্রিং কে ঝুলাই দিয়েছি, ও এখন নিচে থেকে উপর উঠতেছে, উপর উঠতেছে, ও আবার নিচে নামবে। এই যে উপর উঠছে না, এখন ও আবার নিচে নামবে, এই যে আবার নিচে নামা শুরু করে দিচ্ছে, এই যে আবার নিচে নামলো, ঠিক আছে। এটা আস্তে আস্তে উপর উঠে নিচে নামলো, উপর উঠে নিচে নামলো। এখানে একটা প্যাটার্ন খেয়াল করো তোমরা, একটা পর্যায়ে গিয়ে এটা সমান হয়ে গেছে, এটা সমান হয়ে গেছে, ঠিক না? তো এটা যখন এটা সমান হয়ে যায়, ঠিক আছে, এটা যখন এটার মানে এটা যখন যে নিচে বা উপরে যখন সমান হয়ে যায়, তখন এটা এটা কি হয়, এটা একটা পর্যায়কাল সম্পন্ন হয়, ঠিক আছে। তো এটা তোমাদের বইয়ের ভাষা আমি বলছি, যে ধরো না আমরা এই যে দেখো এটা জিরো, আমরা যদি এটাকে জিরো ধরি, এটা আমাদের জিরো, এটা আমাদের ওয়ান, এটা আমাদের টু, এটা আমাদের থ্রি, এটা আমাদের ফোর, এটা আমাদের ফাইভ, এটা আমাদের সিক্স। আমরা এখানে দেখতে পারি যে আমাদের টু আর ফাইভ কিন্তু এক, টু আর ফাইভ এক, ঠিক আছে। তো দশার ভরটা যখন আমাদের এই টু আর ফাইভ, টু থ্রি ফোর ফাইভের অবস্থানে শেষ করে, যে অবস্থানে শুরু করেছিল ঠিক আবার সে অবস্থানে ফিরে আসে, ঠিক না? তো এখন যখন আমরা ফিরে আসি, তখন আমরা এটাকে বলি একটা পূর্ণ স্পন্দন, অর্থাৎ ও একবার উপরে উঠে আবার নিচে নেমে গেছে, মানে ও যে অবস্থান ছিল সেই অবস্থানে ফিরে এসেছে, সেটাকে বলে আমরা পূর্ণ স্পন্দন। এবং এই যে পূর্ণ স্পন্দনটা হয়েছে, এটা কিন্তু একইভাবে ফিরে আসা হয়, মানে ওর একইভাবে ও একই জায়গায় ফিরে আসে। তো এই যে আমাদের তো এই যে আমরা ব্যাপারটা বললাম, ঠিক আছে। তো একটা জিনিস মনে রাখো, যে তোমরা আমরা যে 2 থেকে 3-এ শেষ করে এমনকি 4-এ এলেও এ কিন্তু ওই অবস্থান থেকে শুরু করেছে সেই অবস্থানে ফিরে আসে না, অর্থাৎ এটা হবে, এটা আমাদের দোলনকাল, মানে আমাদের এটা আমাদের হচ্ছে পুনঃস্পন্দন হবে না, ঠিক আছে, কারণ দ্বিতীয় অবস্থানের সাথে একমাত্র পঞ্চম অবস্থানটি আমাদের ম্যাচিং করে। এখন তো এই যে তো এই যে
আমরা যদি এখন এই সরল স্পন্দন গতির একটা ব্যাপার আমাদের ছিল না, যে সরল স্পন্দন গতি যে জাস্ট হচ্ছে আমরা সোজা পথে চলা একটা গতি, তো ওইটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কয়েকটা রাশি এখানে ব্যাখ্যা করতে পারবো। প্রথমটা হতে পারে যে পর্যায়কাল, মানে টাইম পিরিয়ড বা দোলনকাল। এটা আমরা দোলনকাল সম্পর্কে জেনেছি যে একবার নিচে নেমে উপর উঠতে যে টাইমটা লাগবে ওটা একটা দোলনকাল, অর্থাৎ এইখান থেকে এখানে পৌঁছতে যে সময়টা লাগবে ওটা একটা দোলনকাল হয়ে যাবে। এবং একটা পূর্ণ স্পন্দন হতে যে সময়, সেটাই হচ্ছে পর্যায়কাল বা দোলনকাল। মানে ও এইখানে যেতে এইখানে পর্যন্ত হতে যে সময়টা লাগবে এটা একটা দোলনকাল বা একটা পর্যায়কাল। ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রে আরো কিছু একক আসবে, সেটা হচ্ছে আমাদের একক আরো কিছু রাশি আসবে, যেরকম আমাদের কম্পাঙ্ক এফ আসবে। তারপর হচ্ছে আমাদের এই যে কম্পাঙ্কের সাথে পর্যায়কালের সূত্র আসবে, সেই সূত্রটাকে আমি তোমাদের দেখাই দিই। এফ ইকুয়াল 1/t, এটা হচ্ছে আমাদের কম্পাঙ্কর সাথে যেই পর্যায়কালের সূত্র। ঠিক আছে? তো আমাদের এই কথাটা এখানেই শেষ হলো, যে আমরা এই যে একটা যে পূর্ণ স্পন্দন হয়ে গেল, হ্যাঁ, যে 2 থেকে 5 একটা পূর্ণ স্পন্দন হয়ে গেল না, এই পূর্ণ স্পন্দন হতে যে সময়টা লাগলো এটা আমাদের পর্যায়কাল বলা হয়। আর এই পর্যায়কালের সাথে কম্পাঙ্কের একটা সম্পর্ক হয়, কম্পাঙ্কেল 1/t, অর্থাৎ কম্পাঙ্কের ব্যস্তানুপাতিক আমাদের পর্যায়কাল। ডান? সো আমাদের এটা ক্লিয়ার। এখন আমরা কথা বলবো তরঙ্গ নিয়ে। তো তরঙ্গ জিনিসটা কি এটা আমাদের আগে একটু বুঝতে হবে। ঠিক আছে? তরঙ্গ, ওকে। সো তরঙ্গ সহজ ভাষায় আমি যদি তোমাদেরকে বলে বুঝাই দিই, ঠিক আছে? তরঙ্গ হচ্ছে একটা মাধ্যমের ভেতর দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তি পাঠানোর একটা প্রক্রিয়া, যেখানে মধ্যেখানের কণাগুলো তার নিজের অবস্থানে স্পন্দিত হতে পারে কিন্তু সেখান থেকে সম্পূর্ণ সরে যায় না। আমি তোমাদেরকে সিম্পল ভাষায় বোঝাই দিই। কি বললাম আমাদেরকে প্রথমেই? তরঙ্গ হচ্ছে একটা মাধ্যমের ভেতর থেকে ভেতর দিয়ে অন্য এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তি পাঠানোর একটা প্রক্রিয়া। আমি তোমাদের ডাইরেক্ট সাউন্ড দিয়ে বুঝাই দিই, যাতে এটা যে শব্দ, সাউন্ড দিয়ে বোঝা দিই। ধরো না একটা মাইক, এই যে একটা মাইক, এটা সিম্পল একটা মাইক ধরে নাও, হ্যাঁ, একটা মাইক। এখান থেকে অনেক জোরে জোরে শব্দ হচ্ছে তোমাদের। এটা একটা মাইক, এই যে মাইকের ভিতরে যেটা থাকে না ওইটা। So, এটা একটা মাইক, এটা থেকে অনেক জোরে জোরে শব্দ হচ্ছে। তো এটা থেকে যে অনেক জোরে জোরে শব্দ হচ্ছে, এই শব্দটা, এটা এটা তোমার কান, ধরো না এটা তোমার কান। আচ্ছা, এটা 5 হয়ে গেছে, বাট এটা তোমার কান, ঠিক আছে? এটার ভিতরে তোমার কান, এটা হচ্ছে তোমার কান। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে তোমার কান, ঠিক আছে? তো এই শব্দটা তোমার কানে যাচ্ছে, এই শব্দটা তোমার কানে যাচ্ছে, এটা সিম্পল। এই যে আমি কথা বলছি আমার কানে যাচ্ছে, কিন্তু এই যে শব্দটা যে তোমার কানে যাচ্ছে, এটা কিন্তু কোনো সিম্পল কাজ। এই শব্দ একটা শক্তি, যে শক্তিটা, যে শক্তিটা তোমার কানে যাচ্ছে ও এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হওয়ার মাধ্যমটা কি? তরঙ্গ। এই স্থানান্তরিত হওয়ার মাধ্যমটা হচ্ছে তরঙ্গ। এখন এই তরঙ্গ কিন্তু সম্পূর্ণ বাতাসের উপর নির্ভর। যদি বায়ুমণ্ডল, যদি বায়ু না থাকে, বাতাস না থাকে, যদি অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প না থাকে, তাহলে জীবনেও এই তরঙ্গ তোমার কানে জীবনেও পৌঁছাবে না। এর জন্যই আমরা উপরে মহাকাশে কোনো শব্দ শুনি না, কারণ মহাকাশে কোনো বাতাস নেই, কোনো জলীয় বাষ্প, কোনো কার্বন ডাইঅক্সাইড, কোনো অক্সিজেন নেই, তাই আমাদের কানে কোনো কিছু শব্দ আসে না। এইখানে আমাদের কানে সব আসছে কারণ আমাদের পৃথিবীতে বাতাস আছে এনাফ। এই মাইকে কোনোদিন শব্দ হতো না যদি আমরা হচ্ছে ওটা না, মানে বাতাস না থাকতো আমাদের, ঠিক আছে? সেম এই কথা থেকে যে মাইকে যাচ্ছে, এটা একটা শক্তির রূপান্তরিত, মানে শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হচ্ছে। এই যে স্থানান্তরিত হচ্ছে, তুমি ভাবো আমরা এখান থেকে এই যে এভাবে 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 ধরো না যাচ্ছে শক্তিটা, আচ্ছা এইভাবে এভাবে না, এইভাবে এইভাবে করলে বুঝবো না, করতে হবে অন্য স্টাইলে। সরি, এইভাবে ধরো না, এই যে শব্দটা, এই যে ভিতরে ঢুকে গেল, তোমার কানের ভিতরে ঢুকে গেল,
এই যে শব্দটা যাচ্ছে এটা কিন্তু শব্দ যাচ্ছে, এটা কিন্তু শব্দ যাচ্ছে, এটা শব্দ যাচ্ছে, ঠিক আছে? তো এই শব্দটা ডাইরেক্ট তোমার কানে যাচ্ছে, এটা তুমি স্পেশালি শুনতে পাচ্ছ না, তোমাকে অনেক ন্যানো সেকেন্ডেরও কম সময় তোমার কানে চলে যাচ্ছে এটা সুন্দর করে। কিন্তু এই যে কানে যে চলে যাচ্ছে তোমার, এটার জন্য তরঙ্গ দৈর্ঘ্য মানে একটা তরঙ্গ সৃষ্টি হচ্ছে, একটা তরঙ্গের সৃষ্টি হচ্ছে। তরঙ্গের সৃষ্টিটা হয় কিভাবে? এটা কি হয়, এটা প্রথমে হচ্ছে তোমাদের এইভাবে হয়, প্রথমে এইভাবে 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 যায়, হুম, তারপর আবার এটা বেঁকে যায়, তারপর আবার এটা গিয়ে এভাবে এভাবে হয়ে যায়, আবার হয়ে যায়, আবার এটা এভাবে এভাবে হয়ে যায়। এভাবে এভাবে কি হচ্ছে, যে তরঙ্গটা হচ্ছে, তরঙ্গটা কি হচ্ছে মানে, মানে হচ্ছে যে এটা যখন যাচ্ছে তখন একবার এভাবে যাচ্ছে, আবার এভাবে ধাক্কা খাচ্ছে, আবার ধাক্কা খাচ্ছে, আবার তরঙ্গ সৃষ্টি হচ্ছে, আবার ধাক্কা খাচ্ছে, আবার তরঙ্গ সৃষ্টি হচ্ছে। এইভাবে একটার পর একটা একটা যেতে যেতে তোমার কানে চলে যায়। আমি তো ডাইরেক্ট তরঙ্গ দেখে গেছি না, মাঝখানেও গ্যাপ গ্যাপ দিয়ে দিয়ে গেছে। ওটা খুব অল্প সময় তুমি বুঝতে পারবে না, অল্প সময় তুমি বুঝতে পারবে না। তো এই যে গেল, এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা সৃষ্টি হলো, যে তরঙ্গটা সৃষ্টি হলো, তো আমি বারবার তরঙ্গ দৈর্ঘ্য বলতেছি কারণ এটা তো একটা দৈর্ঘ্য আছে, তরঙ্গটা তো একটা দৈর্ঘ্য আছে, ওইটা আমরা নির্ণয় করে শিখবো পরে। আপনার তোমরা তরঙ্গটা বুঝি, এটা হচ্ছে তরঙ্গ। তো এখন আমি যেটা বললাম যে বাতাসের কারণেই তো আমরা শব্দ শুনি, বাতাসের কারণেই তো আমাদের তরঙ্গ যায়। যে বাতাসের কারণে যেহেতু যায়, বাতাসে তো হাজার কোটি পার্টিকেলস আছে, ঠিক না? কারণ বাতাসে তো হাজার 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 কোটি 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 পার্টিকেলস আছে, জলীয় বাষ্প, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, ঠিক না? তারপর হচ্ছে তোমাদের হাইড্রোজেন, হিলিয়াম, এই সব ধরনের পার্টিকেলস বাতাসে ছড়িয়ে আছে, যেগুলো আমরা চোখের জীবনও দেখতে পারবো না, নেকড আয়ে, নেকেড আয়ে বা হচ্ছে খালি চোখে আমরা জীবন ওটা দেখতে পারবো না। তো এই যে বাতাসে হাজারো যে পার্টিকেলস গুলো আছে, ঠিক আছে, এই পার্টিকেলস গুলো কি করে, এই যে যখন তরঙ্গটা সৃষ্টি হচ্ছে, তরঙ্গ ছাড়া কিন্তু শব্দ যাবে না, তরঙ্গ, তরঙ্গ সৃষ্টি হতে 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 যাবে। এই যে একটা তরঙ্গ সৃষ্টি হয়েছে, ও বাতাসকে ভেদ করতে 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 এভাবে জাস্ট চলতেই থাকবে, বাধা দিয়ে 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 দিতে। তো এই যে যেতে থাকলো, তো এই যে তরঙ্গটা সৃষ্টি হচ্ছে, এই যে পার্টিকেলস গুলো আমরা দেখতে পাচ্ছি, যে পার্টিকেলস গুলো দিয়ে আমরা বললাম, যে পার্টিকেলস গুলো কি হয়, বাতাসে তো এটা যাচ্ছে, ঠিক আছে, এখন এটা যখন বাতাসে যাচ্ছে, এই পার্টিকেলস গুলো নিজের জায়গাটা কম্পিত, মানে একটা ভূমিকম্প হয়ে যাবে ওর সাথে। ধরো আমরা দাঁড়ায় আছি, আমার একটা ভূমিকম্প হয়ে গেল, তোমরা যখন ভূমিকম্প হয়ে গেল, মানে হলো কি আমার পেছন থেকে আমার বুদ্ধিতে তরঙ্গটা চলে গেল, আমার মাধ্যম দিয়ে তরঙ্গ চলে গেল। আমি যদি পার্টিকেলস না থাকে তরঙ্গ জীবনে যেতে পারবে না। আমি গেছি, আমি আছি বলেই তরঙ্গ যেতে পারছে, বাট আমাকে কাঁপায় চলে গেছে, ব্যাপারটা এমনই। সো আমাকে এই যে এই পার্টিকেলস গুলোকে কাঁপায় কাঁপায় যাচ্ছে, বাট এই পার্টিকেলস গুলো জীবনে তোমার কানের ভিতরে ঢুকে দিতে পারবে না। ওই তরঙ্গ দৈর্ঘ্যটা, ওই তরঙ্গটা চলে যাবে, বাট জীবনের পার্টিকেলস গুলো তোমার কানের ভিতরে ঢুকতে পারবে না। এমনি অনেক কিছু ঢুকতেছে, বাট এই শব্দ ঢুকতে পারবে, বাট এই পার্টিকেলস গুলো জীবনে তোমার কানের ভিতরে ঢুকবে না। জীবনে ঢুকছে, শব্দ করছে, ঠাস করে তোমার কানের ভিতরে কতগুলো বালি ঢুকে গেছে, বা কতগুলো অক্সিজেন ঢুকে গেছে। এই জীবনে হচ্ছে যে তোমার হচ্ছে কি মাইক দিয়ে বলতেছে, তুমি শুনতেছো, এখন তুমি ও মাইক দিয়ে বলার সাথে তোমার কানের ভিতরে কতগুলো অক্সিজেন ঢুকে গেছে, কতগুলো নাইট্রোজেন ঢুকে গেছে, এটা তো সম্ভব না। কারণ কি, বাতাসের পার্টিকেলস গুলো তো ঢুকতে পারবে না, পার্টিকেলস গুলো নিজের অবস্থানে কম্পিত হবে, কখনো ওর জায়গা পরিবর্তন করবে না। এটাই, এটাই তরঙ্গ, এটাই ওয়েভ, ঠিক আছে, সম্পূর্ণ সরে যাবে না, এটাই। ওকে, এবার চলো তাহলে আমরা তরঙ্গের বৈশিষ্ট্য নিয়ে একটু কথা বলি। আশা করি তোমাদের তরঙ্গ নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না, তরঙ্গ হচ্ছে একদম ক্লিয়ার। সরি গাইস, এক্সট্রিমলি সরি। তো এই যে দেখো তোমাদেরকে এটা বুঝালাম আমি, এটা তোমরা বুঝছো, আশা করি তোমরা বুঝছো, বুঝারই কথা, না বুঝার তো কথা না, না বোঝার কোনো ওয়েও নেই, বুঝছোই তোমরা, ঠিক আছে? তো এভাবে আমরা চলো একটু বইয়ের বইয়ের ভাষায় পড়ি। আমরা এবার যাচাই করে দেখতে পারি যে আমাদের এই সংজ্ঞাটি আমাদের অভিজ্ঞতার সাথে মেলে কিনা। হুম, তো এখানে সস্পন্দন গতির সাথে তরঙ্গ সম্পর্ক যেটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। কচুরিপানার বেলা যেটা করেছিল, সেই তরঙ্গের জন্য আমাদের দেওয়া সংখ্যাটি সঠিক। আলো হচ্ছে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ,
আলো বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ মানে হচ্ছে ও শব্দ করে না, ওই জাস্ট চলে আসে। বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ খুব ফাস্ট সরায় তরঙ্গ। বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ সম্পর্কে পরে বলবো, আমরা আপাতত এটা আমরা জানি। ঠিক আছে, আমি তোমাদেরকে আরেকটা উদাহরণ দিই। তোমরা নদীতে দেখছো না যে হচ্ছে যে ঢেউ হয়, তো আমি বাতাসের পার্টিকেলস না বলি, তোমাদের নদীরটা আবার বোঝাই। তোমরা নদীতে দেখছো না যে হচ্ছে যখন তোমরা আসলে এটা দেখছো তুমি জানি না, বাট আমি অনেক খেয়াল করেছি, আমি এটা খুব রিলেট করতে পারি, আমার খুব ফিল হয় এটা জিনিসটা। সেটা হচ্ছে যে তোমরা যখন একটা লঞ্চে স্টিমারে থাকবে, তখন তোমাদের স্টিমারের সাইড দিয়ে যখন একটা স্পিড বোট চলে যায়, তখন সেই স্পিড বোট খুব বেশি ঢেউ দেয়। ওই ঢেউ দেওয়ার ফলে তোমাদের লঞ্চে বাড়ি মারে, লঞ্চটা হালকা একটু দুলে যায়। তাহলে চিন্তা করো, ওই পিচ্ছি একটা জিনিস এত বড় দানবকে লড়াই হতেছে কিভাবে, তোমাদের স্পিড বেশি, গতি বেশি। এইটা নিয়ে আমাদের কথা না, আমাদের কথা হচ্ছে যে দুলাই দিল, ওই যে ঢেউটা দিয়ে দিছে আমাদেরকে, ঠিক না? ওই ঢেউর ফলে কি আমরা সরছি? আমাদের কিচ্ছু যায় আসে না, আমাদের কাছে একটা কম্পন দিছে। দেখ, আমরা তো জীবনে সরাতে পারবো না, ও যদি আমার সাথে ধাক্কা খায়, ও না চ্যাপ্টা হয়ে যাবে। জীবন আমরা লড়াতে পারবো, সরাতে পারবো জায়গা থেকে? না, সরাতে পারবো না। ওইটাই, এটাই হচ্ছে কনসেপ্ট। সিম্পল, তোমরা কচুরিপানা দেখতে পারো। কচুরিপানা যখন অনেক বড় বড় ঢেউ আসে, কচুরিপানা নিজের জায়গায় উঁচা হয়ে আবার নিচে হয়ে যায়, ও সরে না জায়গা। ওই ঢেউটা, জলটা, পানিটা ঠিকই হচ্ছে আছড়ে পড়ে নদীর কিনারায়, নদীর পারে, বাট জীবনও কচুরিপানার কিছু হয় না। Concept। যাই হোক, তরঙ্গ নিয়ে আমাদের কাহিনী শেষ। তরঙ্গের যে বৈশিষ্ট্যগুলো, যান্ত্রিক তরঙ্গের জন্য মাধ্যমের দরকার হয়, কারণ যান্ত্রিক তরঙ্গ যদি মাধ্যম না থাকে তাহলে চলতে পারবে না। পানিতে ঢেউ হয়, একটা স্প্রিং এর তরঙ্গ পাঠানো যায়, একটা দড়িতে তরঙ্গ সৃষ্টি করা যায়। একটা দড়িকে, আমার কাছে এখন দড়ি নাই, যাই হোক, একটা দড়িকে তুমি যদি হচ্ছে টান টান করে দাও, একটা মিনিট তোমাদের জন্য একটা জিনিস নিয়ে আসতেছি, যেটা তোমাদের খুব বেশি হেল্প করবে, ঠিক আছে, তরঙ্গটা বোঝার জন্য। একটা মিনিট তোমরা থাকো এখানে। ব্যাক, ঠিক আছে। So, এই যে দেখো একটা ব্যাপারটা, এই যে এটা এটা আছে না, টান টান দিতেছি, ঠিক আছে, এই যে টান দেওয়ার সময় একটা কম্পন সৃষ্টি হচ্ছে, এই যে টান দিতেছি না, এই যে টান দিতেছি, ওদের কম্পন সৃষ্টি হচ্ছে, এটা একটা তরঙ্গ। এই যে এখানে এখানে যেটা বলা হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য বৈশিষ্ট্যের ক্ষেত্রে, যে একটা দড়িতে তরঙ্গ সৃষ্টি করা যায়, আমি রাবার তরঙ্গ সৃষ্টি করে দেখালাম। এই যে একটা দড়িকে যখন তোমরা হচ্ছে যখন টান টান করে রাখো, ওর ভিতরে কোনো তরঙ্গ হয় না, বাট এই যে নাড়া দিতেছি, এই যে নাড়া দিতেছি, এটা একটা ভাইব্রেশন সৃষ্টি হচ্ছে। ভাইব্রেশন বললে রিলেট করতে পারো তোমরা। এই যে ভাইব্রেশন সৃষ্টি হচ্ছে, এই ভাইব্রেশনটি হচ্ছে একটা তরঙ্গ সৃষ্টি হচ্ছে, দড়ির মধ্যে তরঙ্গ সৃষ্টি হয়। তরঙ্গ নিয়ে আমাদের কনসেপ্ট শেষ, তরঙ্গ নিয়ে আর বলবো না, কিচ্ছু বলবো না, তরঙ্গ আমাদের শেষ, ঠিক আছে। তো একটা মাধ্যমের ভিতর থেকে যখন তরঙ্গ যেতে থাকে, তখন কণাগুলো নিজ অবস্থান থেকে স্পন্দিত হয় বা কাঁপে বা উপরে নিচে যায়, কিন্তু কণাগুলো নিজ তরঙ্গের সাথে সাথে সরে যায় না। তরঙ্গের ভেতর দিয়ে শক্তি এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, শক্তি যত বেশি হয় তরঙ্গের বিস্তার তত বেশি হয়। শক্তি তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক, শক্তি তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক। মনে রেখো, পানিতে সব তরঙ্গের একটা বেগ থাকে, বাতাসে সেই বেগ 330 মিটার/সেকেন্ড, পানিতে সেই বেগ 1493 মিটার/সেকেন্ড। ঢিলে একটা দড়িতে একটা তরঙ্গের যত বেগ হবে, টান টান করে রাখা দড়িতে তার থেকে বেশি হবে। এটা আমরা, এটা আমরা রিলেট করতে পারি, আমরা বুঝতে পারি। একটা কথা আছে যে দুটি তরঙ্গ যদি আড়াআড়ি এসে মিলে যায়, হুম, একটা তরঙ্গ এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, আরেকটা তরঙ্গ ওর সাথে এভাবে যদি যোগ হয়ে যায়, তাহলে ওরা বড় একটা তরঙ্গ সৃষ্টি করতে পারবে। বাট একটা তরঙ্গ এইভাবে যাচ্ছে, আরেকটা তরঙ্গ যদি এইভাবে ওর বিপরীতে চলে আসে,
ওর বিপরীতে চলে আসে তখন ওরা সমান হয়ে যাবে। কারণটা কি? কারণ এইভাবে আসতে গিয়ে বেঁকে গেছে, সমান হয়ে গেছে ওরা। ঠিক আছে, এটি তো এটাকে বইয়ের ভাষায় কি লেখছে? তরঙ্গ প্রতিফলন কিংবা প্রতিসরণ হয় পরের আচ্ছা এটা যাই হোক। তরঙ্গ যতগুলো বৈশিষ্ট্য আছে তার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে উপরিপাতন। যদিও আমাদের টেলিভিশনের জীবনে সেটা আমরা খুব বেশি চোখে পড়ে না। ধরা যাক আমাদের দৈনন্দিন জীবনে সেটা আমাদের খুব বেশি চোখে পড়ে না। ধরা যাক দুটি ভিন্ন ভিন্ন জায়গা থেকে এক জায়গায় দুটি তরঙ্গ এসে হাজির হয়েছে। এখন একটি তরঙ্গের যখন মাধ্যমটিকে ওপরে তুলতে চেষ্টা করছে, তখন অন্য একটি তাকে নামানোর চেষ্টা করছে, তখন কি হবে? এগুলো হচ্ছে উপরিপাতনের বিষয়। এটা উপরিপাতনের বিষয়, এটা উপরিপাতনের বিষয়। উপরিপাতন এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে তোমাদের উপরি উপরিপাতন। ওকে, ক্লিয়ার? উপরিপাতন আমাদের ডান। তো এবার হচ্ছে তোমাদের তরঙ্গের কিছু বৈশিষ্ট্য দরকার, ঠিক না? তরঙ্গের প্রকারভেদ দরকার। একটা স্প্রিং এর ভিতর দিয়ে একটা তরঙ্গ যাবার সময় তরঙ্গটি স্প্রিং কে সংকুচিত এবং প্রসারিত করে এগিয়ে যায়। আবার একটা দড়ির এক প্রান্ত থেকে একটা ঝাঁকুনি দিয়ে একটা তরঙ্গ তৈরি করে দড়ির মাঝ দিয়ে পাঠানো যায়। দুটি তরঙ্গের মাঝে কিন্তু একটা মৌলিক পার্থক্য আছে। স্প্রিং এর তরঙ্গটি হলো সংকোচন এবং প্রসারণের ক্ষেত্রে, সংকোচন এবং প্রসারণের ক্ষেত্রে স্প্রিং এর ক্ষেত্রে কি হবে? এই যে একবার প্রসারণ হলো, আরেকবার সংকোচন হয়ে যাবে, এ পর্যন্ত থাকবে। একবার সংকোচন, একবার প্রসারণ। ঠিক আছে, একবার প্রসারণ, একবার সংকোচন, এটাই তো। এবং সংকোচন এবং স্পিনটির সংকোচন এবং প্রসারণের দিক এবং তরঙ্গের বেগ একই থাকে। এই ধরনের তরঙ্গের নাম অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই যে সংকোচন প্রসারণের যে ব্যাপারটা, এটাকে আমরা বলি হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক আছে, তো তরঙ্গ সংশ্লিষ্ট রাশি যদি আমরা এখন বলি, সবচেয়ে সবচেয়ে বড় যেই সূত্র এই অধ্যায়ের, যেটা সারা জীবন তোমাদের কাজে লাগতে যাচ্ছে যারা সায়েন্স নিয়েই আসলে রিলেটেড থাকতে চাও, সেটা হচ্ছে তোমাদের ভি ইকুয়াল এফ ল্যামডা। ভি ইকুয়াল এফ ল্যামডা কি? আমি একটু বলি। তরঙ্গের মাঝে দ্বিতীয় আরো একটি রাশি রয়েছে, সেটা হলো স্পন্দিত কম্পন। আহ স্বরস্পন্দন গতিতে আমরা যেই সকল রাশির কথা বলেছি তার সবগুলোই আসলে তরঙ্গের বেলায় ব্যবহার করতে পারবো। একটি তরঙ্গের পূর্ণ স্পন্দন হয়, তার পর্যায়কাল আছে, কম্পাঙ্ক আছে এবং বিস্তার আছে। ঠিক আছে, সো তরঙ্গের বেলায় আমরা নতুন দুটি রাশির কথা বলতে পারি, যার একটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গের যে কোনো একটি দশা থেকে তার পরবর্তী একই দশার মাঝে দূরত্ব হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ওই যে আমরা তরঙ্গটা আঁকছিলাম না, তো ওর প্রথম থেকে শেষ পর্যন্ত না, ওর একটা দশা থেকে আরেকটা দশায়, মানে একটা দশা অর্থাৎ এই যে উপরে ওঠার চেষ্টা করতেছে এইখানে থেকে, আবার এই যে ও গেল না, এইটা আমাদের কিন্তু একটা তরঙ্গ দৈর্ঘ্য হয়নি। এই যে গেল, এই যে এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এখান থেকে এইখানটা হচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্য। একটা দশা থেকে আরেকটা দশায় পরিণত যে সময়টা বা যে দূরত্বটা, এটাই আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। প্রতি সেকেন্ডে একটা তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে তরঙ্গের বেগ। এটা আমাদের দ্বিতীয় রাশি, তরঙ্গের বেগ ভি। প্রতি সেকেন্ডে যে কয়টি পর্যায়কাল থাকে সেটি হচ্ছে কম্পাঙ্ক এফ। কম্পাঙ্ক যদি এফ হয়, তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, তাহলে বেগ হচ্ছে ভি। এটা হচ্ছে ভি হল তরঙ্গের বেগ, তরঙ্গের কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য। ডান। ওকে, সো আমরা তরঙ্গ নিয়ে অনেক কিছু পড়ে ফেললাম, ওয়েভ ব্যাপারে। আগামীকাল আমরা শব্দ তরঙ্গ নিয়ে কিছু পড়বো। শব্দ তরঙ্গ নিয়ে আমরা বিস্তারিত জানবো, শব্দ তরঙ্গ কি না কি, এটা না সেটা আমরা সব জানবো। আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা মানে ওই পর্যায়কাল কি, দোলনকাল কি, এটা নিয়ে একটা কথা বললাম। পূর্ণ দোলন কাকে বলে, বা একটা পর্যায়কাল যে পূর্ণ করা হয়, একটা পূর্ণ স্পন্দন যে তৈরি হয়, ওটা যে তৈরি হতে যে সময়টা লাগে ওটাকে পর্যায়কাল বলে। ওইটার সূত্র কি আমরা সেটা জানলাম, এফ ইকুয়াল 1/t। পর্যায়কালের সূত্র জানলাম টি ইকুয়াল 2 পাই রুট ওভার L/G অথবা M/K। স্প্রিং এর ক্ষেত্রে, সুতার ক্ষেত্রে L/G, এটা আমরা পড়লাম। তরঙ্গ যে আমরা বিস্তারিত জানলাম, তরঙ্গ দৈর্ঘ্য কি সেটা চিনলাম, তরঙ্গ কম্পাঙ্ক কি সেটাও বুঝলাম,
তরঙ্গের বেগ এটা দুটো গুণ করলে হয়েছে, এটা আমরা জানলাম। আমরা এত কিছু শিখে ফেলেছি আজকে। আজকে কিছু শেখার দরকার নেই, আমরা নেক্সট ক্লাসে শব্দ তরঙ্গ নিয়ে কথা বলবো, শব্দ তরঙ্গের সাথে আরো কিছু কনসেপ্ট ক্লিয়ার করবো। তো সবাই এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং সবাইকে শেষ পর্যন্ত জাস্ট একটাই কথা সবাইকে, সেটা হচ্ছে কি বলতো, তোমাদের সবাইকে থ্যাংক ইউ, গুড বাই, গুড বাই সবাইকে।